তোকে তো আমি পরে দেখে নেব। নিউজটা আমার কাছে ঠিক সময় মতো কেন আসেনি? তার বাচ্চা সাহস কি করে হয় একদম দেশে চলে আসার? আধমরা পুষ্টিহীন ছেলেপুলেগুলো আমার পেছনে লেলিয়ে দিয়েছে নিজের সামনে না এসে। কি ভেবেছিল ওই কার্তিক ওর দেশে আসার খবর আমার কাছে আসবে না? ওই শালার দম বেড়েছে। এটার ব্যবস্থা কর আগে। প্রতিটা সেকেন্ড ওর নিউজ চাই আমার। গড়ে আজ আমার বউয়ের যদি কিছু হয়ে যেত তাহলে প্রত্যেকটা শরীরের মাংস কেটে কুচি কুচি করে খিচুড়ি পাকাতাম। কথাগুলো একদমই ইউনোকে বলে কলটা কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। মাথা পুরো 100 হয়ে আছে, বুঝাই যাচ্ছে। বিকেল বেলা যদি ফোনটা সময় মতো না আসতো তবে নিশ্চয়ই তের ব্যাপারে ক্লিয়ার হয়ে যেত। তারপর টার্গেট হিসেবে নিশ্চিত আমার বউকে রাখতো ওই কুত্তার বাচ্চাটা। ওই ব্যাটার সাহস আমি মিলিয়ে দেব। একদম কার পেছনে লেগেছে ওর ধারণা এখনো হয়নি। কথাগুলো বলে শার্টের বোতাম খুলতে খুলতে বারান্দার দরজাটার সামনে থেকে ভেতরে আসে জাঙ্কু। তার মধ্যেই এসে হাজির হয় তে। কথা না বলে ডিরেক্ট ভেতরে চলে আসে। এতক্ষণের রাতটা তের সেই অভিমানী কিউটনেস চেহারার দিকে তাকাতেই যেন উবে গেল মুহূর্তেই। তে জাঙ্কুকের দিকে না তাকিয়ে ওষুধের ছোট্ট বক্সটা এনে খাটের উপর বসে সেই অভিমানী গলাতেই বলল, এখানে বসুন। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি জমে। বউ রাগ করেছে বলে কথা, সেটাও এই প্রথম হয়েছে। রাগ করেও তার কাছেই এসেছে, চলে যায়নি কোথাও। এটাই তো জাঙ্কুক সবসময় চেয়েছে, তাই না? যা কিছু হবে সেটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। সেটা যেভাবেই হোক না কেন, যেই কারণেই হোক না কেন। কিন্তু বউকে তো আর সবটা বলতে পারবে না। কেন ওভাবে একা ফেলে চলে গিয়েছিল? নিশ্চয়ই রাগ জমিয়েছে নিজের মধ্যে। ঠিক আছে, আমিও দেখবো কেমন রাগ করেছে আমার বউ, আর কতক্ষণ থাকতে পারে। তে ঠিক মুখোমুখি হয়ে বসলো। বসার পর তো মনে হচ্ছে আরেকটু রাগিয়ে দেই এই মেয়েটাকে। ওটাকে এমন ভাবেই মানায়। আমি তো ভেবেছিলাম আসবি না, তা কি ভেবে আসলি? সত্যি করে বলতো, জীবন জাঙ্কুকের জন্য দেখছি ইদানিং একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছিস। ফিরে আসার পর থেকেই দেখছি ছ্যাঁচড়া মেয়েদের মতো পেছনে পড়ে আছিস। কি চাই জীবন জাঙ্কুক থেকে? ছ্যাঁচড়া? হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড? আর কে ছ্যাঁচড়া? কেন তোর মনে হচ্ছে না যে একটু বেশি ছ্যাঁচড়ামি করছিস? এবার একটু উঁচু আওয়াজে বলল, একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আমি কখন আপনার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম? ফিরে আসার পর থেকেই দেখছি আমার রুমে ঘুরে ফিরে উকি মারছিস, তারপর রাতে এসে ঘুমাচ্ছিস। আর কি কি করছিস আমার সাথে রাতের বেলা সেটা তো আমি বলতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আই থিংক তুই বুঝেছিস। জাঙ্কুকের কথাগুলো এই মুহূর্তে তের গা জ্বালিয়ে দিচ্ছে। এমন ভাবে খোঁচা মেরে কথা বলছেন কেন উনি? আমি ওনার পেছনে এসেছি নাকি বাধ্য করেছে? এমন ভাবে নিজেই কাছে টেনে আবার নিজেই খোঁচা দিচ্ছে। ফুসতে ফুসতে হাত থেকে সাদা টুকরোর তুলোটা ছুঁড়ে ফেলে বলল, থাকুন আপনি, আসবো না আমি আপনার কাছে। আমি আসলে আপনার প্রবলেম, তাই তো? ঠিক আছে, আসবো না। কথাগুলো বলার সময় তের গলার যেমন রাগের ছোঁয়া ছিল, ঠিক মনে হচ্ছিল এই বুঝি কান্না করে দিবে, কিন্তু সেটা বোধহয় প্রকাশ করতে চাচ্ছে না। তাই এভাবেই খাট থেকে ধপ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে জাঙ্কুক তের হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? থাকবো না আপনার কাছে, যেতে দিন আমায়, হাত ছাড়ুন। তোর কথার ধাঁচ তো দেখছি একদম ঠিক নেই। একবার এক এক রকম কথা বলছিস। কালকেই তো বিয়ে করবি বলেছিলি, আজকেই বলছিস থাকবি না। একটু দেখছি বিয়ের আগেই জ্বালিয়ে মারছিস, পরে তো মনে হয় মাথাটাই কিনে নিবি। ছাড়ুন, আপনার সাথে কথা বলে শুধু শুধু কথা বাড়াতে চাই না। আপনি নিজেরটা ছাড়া কিছুই বোঝেন না কোনোদিন। আচ্ছা? তে ছুটার জন্য হাত কচলাতে লাগলো। জাঙ্কুক এবার কপাল কুঁচকে বলল, ঠিক আছে, যেটা করতে এসেছিস সেটা করে যা, আমি কথা বাড়াবো না। লাগবে না, নিজেরটা নিজেই করে নিন। ভালো কোনো মেয়ে খুঁজে নিন, তাহলেই হবে। আমার মতো ছ্যাঁচড়া লাগবে না। এই মেয়ে কোনোদিন ঠিক হওয়ার নাই, কিছু হলেই এইসব কথা বলবি। কথাটা জাঙ্কুকের পছন্দ না হলেও ইচ্ছে করেই নিজের কথায় নিজে একটু ফাঁসিয়ে দিল তেকে। ঠিক আছে, সুন্দরী কোনো রূপসী মেয়েকে নিয়ে আসিস তাহলেই চলবে। আর বিশেষ করে ওই তেয়ংকে চিনিস? এসকে সিইও, ওই মেয়েটাকে ভীষণ রকম পছন্দ হয়েছিল। তুই চলে যাওয়ার পর ওটার ওপর আলাদা একটু ফিলিংস এসেছিল। জাঙ্কুকের মুখ থেকে কথাটা শুনে তে যেন সবকিছু ভুলে গেল এই মুহূর্তে। সবকিছু গুলিয়ে ফেলে। মাথায় শুধু একটাই প্রশ্ন, সত্যি কি উনি তাহলে আমার খবর রাখেনি এত বছর? এখন তো মনে হচ্ছে রাখেনি। যেখানে একটুর জন্য একা বের হতে দেয় না, সেখানে সব জেনেও নিশ্চয়ই চুপ থাকবেন না, তাই না? তাহলে দুপুরে কি বলতে চেয়েছিল? আমি কি ভুল বুঝেছিলাম? তার মানে উনি সত্যি
সেদিন তেয়ং হিসেবেই এসব নোংরামি করছিল তেয়ংয়ের সাথে? বলতে গেলে তো অন্য একজন মেয়ে হয়ে যায় তেয়ং। কথাটা ভেবেই সঙ্গে সঙ্গে জাংকুকের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টির ভাষা বুঝতে জাংকুকের অসুবিধা হয়নি। এই মেয়ে কি বোকাই রয়ে যাবে সবসময়? কথাটা ভেবেই জাংকুক বিরক্ত চোখে তাকিয়ে একটু ধমকিয়ে বলল, একদম ফালতু যত সব চিন্তা মাথায় নিয়ে ঘুরিস সারাক্ষণ। মার চিনিস? কথাটা বলে তেকে টেনে পাশে বসায়। তে বোবার মতো হয়ে তাকিয়ে আছে এখনো। এই তো প্রবলেম কি? হ্যাঁ, এইটা কোন ধরনের অভ্যাস? মাঝে মাঝে এমন ব্লক হয়ে যাস কেন? হ্যাঁ দেখ তে, মেজাজ খারাপ করিস না, মাথাটা ভীষণ ধরে আছে। মাথা গরম করতে চাচ্ছি না। তোর জামা চাই তাই তো? এই কারণেই এমন চোখ মুখ ফুলিয়ে রেখেছিস? নিজের রুমটাকে সাগর বানিয়েছিস নিশ্চয়ই। ঠিক আছে, যা যা লাগবে লিস্ট দিস, নিয়ে আসবো কাল। এখন একটু শান্তি দে, পারলে নয়তো রুম ছাড়। এ নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করলো। পাশ থেকে তুলোটা নিয়ে জাংকুকের কপালে লেগে থাকা রক্তগুলো আলতোভাবে মুছে দিতে চায়, কিন্তু প্রবলেম হয় যখন তখন দেখে এমন করে বসে ঠিকভাবে দেখতে পাচ্ছে না কাটা জায়গাগুলো। তাই দু হাতের ভার খাটে দিয়ে নিজেকে একটু লম্বা বানানোর চেষ্টা করে কপাল ছুঁয়ে এখন একদম স্পষ্ট সব দেখা যাচ্ছে। জাংকুক বিষয়টা খেয়াল করে বেশ মজা পায়, তাই একটু দুষ্ট কণ্ঠে বলে, তুই আর 5 ইঞ্চি লম্বা হলেই একদম পারফেক্ট ম্যাচ হতো আমার সাথে। এর মুখে কথা নেই, কি বা বলবে? এই লোকটা তো নিজেরটাই পেঁচিয়ে পেঁচিয়ে অগ্রাধিকার দেবে, তাই না? তাছাড়াও লাগবে না কথা বলা, ওনার তেয়ংকে চাই। তাই তো ঠিক আছে, তেয়ংয়ের চেহারা তো দেখিনি, আমিও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেব। কথাটা ভাবার মাঝেই আকস্মিক শরীরটা কেঁপে ওঠে তের। হাত থেকে তুলোটা সাইড দিয়ে ফ্লোরে পড়লো। এত কাছ থেকে তে সেই আকর্ষণীয় হলুদ ফর্সা গলায় সোনালী রঙের চিকন চেইনটা জাংকুককে স্থির থাকতে দেয়নি। তার উপর ব্ল্যাক রঙের কালো চুলগুলো এমন করে ফর্সা ঘাড়ের উপর ঠাঁই নিয়ে তার মাতাল করা স্মেলটা বারবার জাংকুককে দুলা দিয়ে ডাকছে। এতে কি নিজেকে আটকানো সম্ভব? এত স্বাভাবিক হয়েও কেন অস্বাভাবিক এই মেয়ে? কেন এত টানে নিজের দিকে? এই মেয়েকে কি সে ইচ্ছে করে বলেছিল আজ এত কাছে আসতে? এটা কি এই মেয়ে বোঝে না? তবুও নিজেকে সামলে এর সাথে কথা বলায় ব্যস্ত রাখতে চেষ্টা করেছিল তো এতক্ষণ, কিন্তু নিজেকে শেষ অবধি আটকিয়ে রাখতে না পেরেই তো গলায় মুখ গুজে দিল। এক হাতে ঘাড়ের নিচের দিকের চুলগুলো সে হালকা স্পর্শ করে ধরে পরপর চুমু এঁকে দিয়ে নিজেকে মত্ত রেখেছে তের মাঝে। এই বিষয়টা বুঝে উঠতে পারেনি তৎক্ষণাৎ, তাই চট জলদি নিজেকে সরিয়ে ঠিকভাবে বসতে চাইল, কিন্তু ব্যর্থ হয়। জাংকুকের এক হাতে পিঠ আর অন্য হাতে মাথায় শক্ত করে আঁকড়ে ধরা হাতের কাছে। কি কি করছেন আপনি? কাপা গলায় কথাটা বলল তে। জাংকুক কোনো কথা না বলে তার কাজ সে লিপ্ত করে গলার সাইড থেকে শুরু করে গলার নিচ অব্দি যতটুকু দৃশ্যমান ততটুকুতেই পরপর নিজের ঠোঁটের ছোঁয়া এঁকে দিচ্ছে। এর কোমল হাতখানা ওভাবেই জাংকুকের ঘাড়ের নিচে বরাবর শার্ট নিচে ধরে চোখ বন্ধ করে নিয়ে আবারও বলার চেষ্টা করে, শুনছেন? তের শরীরের গরম তাপমাত্রা ক্রমশ বেড়ে চলেছে, সাথে কাঁপুনি তো আছেই। থরথর করে শরীর কাঁপছে তের। কিছু বলতে চেয়েও যেন গলা দিয়ে নামছে না কথা। বউ, তুই এত হট কেন? তোর কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় কেন? তোর প্রতিটা কথা কাজ আমাকে তোকে নিয়ে এত ভাবতে বাধ্য করে কেন? সত্যি করে বল, ব্ল্যাক ম্যাজিক করেছিস নাকি আবার? তের অবস্থা দেখে নিজেকে কিছুটা জোরপূর্বক থামিয়ে মাথা উঁচিয়ে বুকের ওপর চিবুক ফেলে তের দিকে তাকিয়ে স্মিত হেসে কথাগুলো বলল জাংকুক। তে এখনো এভাবে খামচে ধরে আছে জাংকুকের শার্ট। এতক্ষণ তো সরিয়ে দিতে চেয়েছিল, এখন কি হলো? নাকি আরো? এটুকু বলতেই চট করে চোখ খুলে প্রথমেই দরজার দিকে একবার তাকিয়ে জাংকুকের কাছ থেকে সরে হাত থেকে নেমে গেল। বিষয়টা এত জলদি হয়েছে যে জাংকুকেরও বুঝতে অসুবিধা হয়েছিল যে এভাবে এই মেয়ে তার হাত থেকে সুযোগ পেয়ে চলে যাবে। কি হয়েছে? এমন করছিস কেন? তে দরজার দিকে যেতে যেতে বলল, আপনি খুব খারাপ, খুব বাজে, যখন তখন যা ইচ্ছা করেন, টাইম নেই, কিছু নেই। চুপ থাকুন, আপনি কথা বলবেন না? তে একটু আওয়াজ করেই বলল, তার টাইমটা বলে দিস, চলে আসবো, ঠিক আছে? তে জাংকুকের আর কোনো জবাব না দিয়েই বেরিয়ে পড়লো রুম থেকে। নিজের রূপ নিয়ে সামনে এসে ঘষাঘষি করবি আর আমি কিছু করলেই খারাপ হয়ে গেলাম? সে যাই ইচ্ছে মনে কর, তোর কাছে খারাপ কিংবা ভালো সেটা আমি বলেই চলবে, আর কিছু দেখার বিষয় না। কথাটা একটু আওয়াজ করেই তেকে শোনাতে চাইলো, কিন্তু বোঝার উপায় নেই এটাতে আদৌ শুনেছে কিনা। অফিসের চেয়ারটায় বসে বসে ফাইলগুলো দেখে যাচ্ছে। বাম হাতের পেনটা বারবার হাওয়াতে ঘোরাচ্ছে, মনে হচ্ছে খুব তীক্ষ্ণভাবে কাজগুলো পর্যবেক্ষণ করছে। সামনে সংকাং আছে,
যাচ্ছে বরাবর, হাত পা ঠান্ডা হয়ে আসছে, আবার শরীরের তাপটাও গরম। যাকে বলে কথা বলতে ভয়ের তোলপাড় খাচ্ছে বুকে, তার পেছনে ইউনো দাঁড়িয়ে আছে। সে জানে সংকাং কি বলবে, কিন্তু জাঙ্কুকও কি বলবে তার বিপরীতে সেটা অজানা নয়। জাঙ্কুক হাত থেকে পেনটা সামনে রেখে সংকাং এর দিকে তাকিয়ে বলল, টাইম স্টার্টস নাও, সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। দেখো জাঙ্কুক, আমি তোমাকে বাড়িতেই বলতে পারতাম, কিন্তু বাড়িতে সবার সামনে আমার দুর্বলতাটা প্রকাশ করতে চাচ্ছি না, তাই এখানে আসা। আর আমার আসার কারণটাও মেবি তোমার অজানা নয়। দেখো জাঙ্কুক, মানছি আমার ছেলে ভুল করেছে, ভুল নয় অনেক বড় ভুল, সেটাও মানলাম, কিন্তু প্লিজ একবার ওকে ছেড়ে দাও। এতদিন হয়েছে আটকিয়ে রেখেছো, কোনো খবর পাইনি ছেলেটার। তোমার আন্ডারে যেহেতু আটকে আছে, নিশ্চয়ই তুমি এতদিন এমনি এমনি রাখোনি, যথেষ্ট শাস্তি দিয়েছো এই ব্যাপারে আমি নিশ্চিত। দেখো, ও আমার ছেলে হয়, যতই ভুল করুক না কেন, সব শেষে একজন মা বাবা কখনো সন্তান হারাতে চায় না। তোমার বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, আমরাও আছি, এই ক্ষেত্রে আমার ছেলেটা কাছে থেকেও থাকবে না, এটুকু বলতেই জাঙ্কুক বলল, দিস ইজ মাই অফিস, সো টক অ্যাবাউট ওয়ার্ক। এসব ননসেন্স কথাবার্তা ছাড়ুন। দেখো জাঙ্কুক, আমার কাজকর্ম সম্পর্কে তোমার জানা আছে। রিচ ডাউন হওয়ার পর অনেক কষ্ট করে আবারও ঠিক করেছি, এখন আমার এসবের উপরে আমার সন্তান। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি জাঙ্কুক, ছেলেটাকে এবার অন্তত গেট আউট। পাশ থেকে ছোট্ট নেল কাটারটা হাতে নিয়ে ভেতর থেকে ছোট্ট ধারালো জিনিসটা বের করে ওটাতে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল কথাটা। তোমার সন্তান হলেও কি তুমি এসব সহ্য করতে? এটুকু বলতেই জাঙ্কুকের রাগটা শেষ সীমায় পৌঁছায়। সঙ্গে সঙ্গে হাতের ধারাছড়ির মতো জিনিসটা দিয়ে সংকাঙের ঠিক ঠোঁটের নিচ বরাবর থুতনির একটু উপরে আঘাত করে দাঁতে দাঁত চেপে বলে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে কারো মুখে কথা শোনা আমার কাছে বিষাক্ত লাগে। ভালোভাবে বলেছিলাম চলে যেতে, কথা কি বুঝিস না? জাঙ্কুকের আঁখি দুটোতে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, এতটা প্রখর মনে হচ্ছে তাকে। সন্তান নিয়ে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। সংকাং আঘাতপ্রাপ্ত জায়গায় ধরে রক্ত নিয়ন্ত্রণে ব্যস্ত এখন। কিভাবে এটা করতে পারলে বাবার বয়সী একজনের সাথে এমন করতে তুমি? তোমার কি মায়া দয়া রুহু বলতে আদৌ কিছু আছে? লাশ হতে না চাইলে জায়গা ছাড়, নয়তো। এটুকু বলতেই ইউনো সংকাং এর উদ্দেশ্য করে বলল, আপনি আসতে পারেন, স্যারকে এমনিতেই গরম করে দিয়েছেন, এখানে থাকা আপনার জন্য ঠিক হবে না। সংকাং ইউনোর দিকে তাকিয়ে আর একটা কথাও না বাড়িয়ে পাশ থেকে একটা টিস্যু পেপার নিয়ে রক্ত চিহ্নিত জায়গায় সেটা ধরে বেরিয়ে গেল। জাঙ্কুক চেয়ার থেকে দাঁড়িয়ে টিস্যুর পুরো বক্সটা ইউনোকে ছুঁড়ে ফেলে বলল, আমার ফিউচার নিয়ে কথা বলেছে তাই না লোকটা? এর পুরো কোম্পানি উড়িয়ে রাস্তায় বসিয়ে এর ফিউচার আমি হেল্প করে দেব। কথাটা বলে সামনের ফাইলগুলো নিচে ছুঁড়ে ফেলে দিল। স্যার প্লিজ শান্ত হন। জাঙ্কুক ইউনোর কথাটা মনে হয় শুনলো না। গলার টাইটা ঠিক করতে করতে পাশ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, বাড়ির প্রত্যেকটা লোককে যেন চেক করে কাজে রাখা হয়। ইউনোর বুঝতে অসুবিধা হয়নি কিসের কথা বলছে জাঙ্কুক। পুরো বাড়ি পরিষ্কার করা হচ্ছে, অর্ধেক কাজ প্রায় শেষ, ফুল দিয়ে বাড়ির বাহিরটা কমপ্লিট করা হয়েছে, এখন ভেতরে কাজ চলছে। ইউনো লোকগুলোর কাছাকাছি থাকছে, সবটা দেখিয়ে দিচ্ছে। যিশু জিমিন তে প্রায় অনেকক্ষণ হয়েছে আড্ডা দিচ্ছে। আসলে তে আর জাঙ্কুকের প্রেম কাহিনী শোনার জন্য একের পর এক প্রশ্ন ছুড়ছে। আরে এটা বল, কিভাবে ভাইয়াকে কি দিয়ে ফাঁসিয়েছিস? এত বিরক্তিকর মানুষটা কিভাবে এতটা পছন্দ হয়ে গেল হঠাৎ করেই, তাও 3 বছর পর ফিরেই একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলি? প্রশ্নটা যিশু তেকে করেছে কথার মাঝেই। জিমিন যিশুর কথার উত্তরে বলল, উফ, এসব কি জিজ্ঞেস করছিস? আমার তো মনে হচ্ছে তে নয়, উল্টো ভাইয়া ওকে নিজের জন্য আগেই বরাদ্দ করে রেখেছিল, নয়তো তে এমন একজন উগ্র মেজাজের মানুষ কখনোই চায়নি। আমি জানি। কি বলতে ঠিক বলিনি? আহ, তোরা এবার থামবি? এসব কিছুই নয়, বুঝলি? যাকে যার জন্য লেখা আছে সে তারই হবে, এটাই। এবার চুপ কর বোন তোরা একটু। এটা কিন্তু ঠিক নয় তে, আমরা সব সময় আমাদের কথা বলেছি, এখন তুই একদম চিট করতে পারবি না। তে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল। তে এবার একটু ভাব নিয়ে সামনে থেকে চুলগুলো সরাতে সরাতে বলল, তোদের কি মনে হয় মিস জিওনতে কারো পিছে ঘুরে ঘুরে প্রেমের বাণী শুনিয়েছে? বয়ে গেছে আমার। শোন, ওই লোকটাই আমার পিছে ঘুরঘুর করে আমাকে বাধ্য করেছে, বুঝলি? আর তোরা হয়তো জানিস না, উনি আমাকে আমার ছোটবেলা থেকেই পছন্দ করে। জিমিন যিশু দুজনেই হু হু করে হেসে বলল, হয়েছে চাপাবাজি ছাড়, বুঝলি? বললেই হলো নাকি? ছোটবেলা থেকে ভালোবাসলে এত বছর কেন বাসিনি?
এই বাড়িতে আসার আগে কি হয়েছিল খোঁজ নেয়নি কেন? তারপর আসার পরেও মার খেয়েছিস, বুঝলি? আমরা কিছুই ভুলিনি। হতে পারে ভাইয়া যখন মাঝে নিখোঁজ হয়ে 4 বছরের পর ফিরেছিল, তুই তখন এমন কিছু বলেছিস যেটা ভাইয়াকে বাধ্য করেছিল তোর কাছে আসতে। সবই বুঝি। আরে পিঙ্কি প্রমিস জিমিন, উনি আমায় বলেছে, এটা সত্যি বলছি। তের মুখের রিয়াকশন দেখে জিসু জিমিন আবারও হাসলো। জিওন জাংকুক তোকে বলেছে এটা? শিওর? দরজার সামনে থেকে শুনে তে সবার হাসির সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। এই গলার আওয়াজ কারো অপরিচিত নয়। একসাথে ঘাড় বাঁকিয়ে সবাই সেদিকে দৃষ্টি ফেললো। জাংকুককে দেখেই একবার ঢোক গিলল সবাই। জাংকুক দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টি তের দিকে ফেলে। জিমিন জিসু খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসলে ভাইয়া আমরা তো মজা করছিলাম। জাংকুক কারো দিকেই তাকাচ্ছে না, এক দৃষ্টি এখনো তের দিকেই। তে এই মিনিটের মাথায় কয়েকবার ঢোক গিলে ফেলে। ভাইয়া আপনি কি এখানে আসবেন? আমরা চলে যেতাম। জাংকুক কোনো উত্তর করলো না। জিসু জিমিনের বুঝতে বাকি নেই, তাই এক মুহূর্তও দেরি না করে পাশ কেটে রুম ছাড়ে। তে ভীতু গলায় বলল, আমি বলতে চাইনি তো, ওরা তো আমায় বারবার বলছিল, সত্যি বলছি। জাংকুক কপাল কুঁচকে ভেতরে ঢুকে দরজাটা লক করে তের সামনে এসে বলল, কিছু বলেছি? তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? আপনি তো মারবেন মনে হচ্ছে, তাই আগেই বলে দিলাম। তোর কি মনে হয় তুই না বলে মারবো না? তে ভয়ে 2 কদম পিছিয়ে গিয়ে বলল, প্লিজ অন্তত আজ মারবেন না প্লিজ। আর ভুল করব না, সত্যি বলছি। জাংকুক কপাল কুঁচকে ধীর পায়ে তের দিকে যায়। তে এবার সত্যিই ঘামছে। আজ মোটেও মার খেতে ইচ্ছে হচ্ছে না তার। তাছাড়া সে তো ভালো হয়ে গিয়েছে, তাই না? আগের মতো মারের কাজ করে নাকি? আজ না হয় একটু সামান্য ভুল করে ফেলেছে, বিয়ে উপলক্ষে কি এটা মাফ করা যায় না? নিজের জামা খিচে শক্ত করে দাঁড়িয়ে আছে তে। জাংকুক তের কাছে এসে বলল, এভাবে ভয় পাচ্ছিস কেন? খেয়ে ফেলবো নাকি? এত বছরেও যেহেতু একদম মেরে দেয়নি, এখনো একেবারে মারবো না, নিশ্চিন্তে থাক। কথাটা বলে তের পেছনে গিয়ে দাঁড়িয়ে ফুলগুলো সরিয়ে এক সাইড করে সামনে রেখে গলা থেকে চিকন চেইনটা খুলে দিতে লাগলো। এটা খুলছেন কেন? খুলবেন না, এটা একদম খালি হয়ে যাব। অলংকার ছাড়া মেয়েদের ভালো দেখায় না তো। আচ্ছা ঠিক আছে, পরে থাকে না। তোর যদি আমাকে সারাক্ষণ রোম্যান্স করার সুযোগ দিস তাহলে আমার তো আপত্তি নেই। কি সব বলছেন? কি বলেছি? বিয়ে বাড়িতে কাউকে দেখানোর ইচ্ছে আছে নাকি? আবারও শুরু করে দিলেন। খোলা শেষে তের হাতে সেট ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে বলবো না এসব। সত্যটা শুনবি? কিসের সত্য? জাংকুক তের সামনে এসে বলল, এটা পড়লে আমার অবস্থা কি হয় জানিস? এটুকু বলে জাংকুক এক আঙ্গুল দিয়ে তের গলার সাইডে টাচ করে বলল, ইচ্ছে করে এই জায়গাগুলো খেয়ে ফেলি, সাথে তোকেও পিষিয়ে ফেলি। কথাটা বলেই জাংকুক গালের এক কোণে জিভ ঢুকিয়ে দুষ্ট হেসে নিজের হাত ছড়িয়ে নেয়। তে এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। লোকটার লাজ লজ্জা কিছুই নেই, সব কিছু মুখের ওপর কেন বলে দিতে হবে? হ্যাঁ, আশ্চর্য মানুষ একটা। কথাগুলো মনে মনে ভাবলেও তের চেহারাটা এই মুহূর্তে লজ্জায় লাল হয়ে আছে। জাংকুকের চোখ থেকে চোখ সরিয়ে কোন দিকে স্থির রাখবে সেটা বুঝছে না। জাংকুক তের অবস্থা দেখে একটু হালকা শব্দে হেসে বলল, একসাথে 2টি পুষ্টিকর জিনিস পাবো, সেটা কখনো ভাবিনি। বইয়ের সঙ্গে টমেটো ফ্রি। তোর গালগুলো টমেটোর চেয়েও বেশি লাল হয়ে আছে। কথাটা বলেই তের বাম সাইডের গালটা একটু জোরে কামড় বসায়। তে চেঁচিয়ে উঠে সঙ্গে সঙ্গে, কি করছেন কি? আমার শরীর আপনার মতো এত স্টিলের বডির মতো নয়। উফ! এটুকু বলেই হাত দিয়ে গালটা ঘষতে লাগলো তে। তা তুই আমার বডি কিভাবে চেক দিয়েছিস? হ্যাঁ সত্যি করে বল। আমার ঘুমের সুযোগ নিয়ে কখনো আমার। এটুকু বলতেই তে জাংকুকের অগ্রভাগে পরপর কিল ঘুষি দিতে দিতে বলল, আপনি সত্যি খুব বাজে হয়ে যাচ্ছেন মিস্টার মাফিয়া। কি সব বলেন নিজেও জানেন না। আহ কি করছো? মেরে ফেলবে তো এভাবে মারতে মারতে। আর শেষের মাফিয়া, এটা কোন ধরনের শব্দ? কখনো কোনো বউদের দেখিনি হাজবেন্ডকে এ ধরনের কথা বলতে। কথাটা বলে তের 2 হাত নিজের হাতে আবদ্ধ করলো। তাহলে কার বলবো? কারো হাজবেন্ড আপনার মতো সাইকো মাফিয়া হয় নাকি? রিয়েলি? তার মানে আমি ওয়ান পিস? এই কনকনে শীতের দিনেও যেন গরমের তাপের ছুটোছুটি চারিদিকে। বাড়ি ভর্তি মানুষের আনাগোনা। পুরো বাড়ির ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবেই। সবটাই পছন্দ হয়েছে তের। তবে একটু বেশি ভালো লাগতো বোধহয় তাজা ফুল দিয়ে হলে, কিন্তু ওটা তো 24 ঘন্টার বেশি সতেজ থাকবে না। তাই মন খারাপ করেও লাভ নেই। যেহেতু বিয়েটা এই বাড়িতেই হচ্ছে সেহেতু একটু নিজেকে দূরে দূরে রাখছে তে। কখন কার চোখে কি পড়ে যায় আবার নানা ধরনের কথা শোনায়। অবশ্য বাড়িতে কোনো অতিরিক্ত
মানুষ নেই বললেই চলে। যারা এসেছে তাদের প্রায় সবাই আত্মীয়, তবে আজ সঙ্গীত বলে এত মানুষও নেই। তে উপরে দাঁড়িয়ে রেলিং এ হাত রেখে নিচে সবটা পর্যবেক্ষণ করছে। আর যখনই মনে আসছে এই সব কিছু তার জন্য, তখনই লজ্জায় আড়ষ্ট হচ্ছে। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি রেখা ফুটে ওঠে। হ্যাঁ, এই সব কিছু তার আর তার সেই কাঙ্ক্ষিত পুরুষ, যার পাগলামোর কাছে হার মেনে নিজেকে স্বীকার করেছে, তার সাথেই তার ভবিষ্যৎ নিবদ্ধ হবে। অবশ্যই হবে। দেরিতে হলেও বুঝতে পেরেছে উনি ছাড়া আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ওনার জন্য আমি আছি, শুধুমাত্র আমি। ওনার সবটা জুড়ে আমিই থাকতে চাই। এছাড়া কখনো কেউ এই স্থানটুকু নিতে পারবে না। যদি কখনো এর উল্টো হয়, তবে সেই মুহূর্তে নিজেকে ঠিক ততটাই প্রকাশ করে দিব যতটা উনি করেছেন। ওই বুকে থাকার অধিকারটা শুধুমাত্র আমার হবে। কথাগুলো ভেবেই নিজের রুমের দিকে পা বাড়ায়। তার মধ্যেই হুট করে কেউ পেছন থেকে ম্যাম বলে ডাকে। এই কণ্ঠস্বর চিনতে তের একটু অসুবিধা হয়নি। সবকিছু এনেছিস? মুন হাত থেকে ৬-৭টা শপিং ব্যাগের দিকে এগিয়ে ধরে বলল, জি ম্যাম, সবগুলো জিনিস আপনার পছন্দের ব্র্যান্ড থেকেই নেওয়া হয়েছে। আপনি যেটা দেখিয়েছেন ওটার সেম পাইনি, বাট পছন্দ হবে। তে কথা না বাড়িয়ে হাত থেকে এগুলো নিয়ে বলল, ওকে, আর হ্যাঁ, তুই থাকবি এখানেই। মুন স্মিত হেসে সায় জানিয়ে জায়গা থেকে চলে যায়। তে ব্যাগগুলো রুমে নিয়ে এক সাইডে রেখেই ভাবতে লাগলো, আপনি যে কখনো নিজের জন্য আলাদা কিছু নেবেন না আমি নিশ্চিত, তাই আনিয়ে নিয়েছি। কয়েকজন মেহেদি ডিজাইনার মহিলাও আনা হয়েছে, সেগুলো ইউনোই এনেছে। নামজন বারবার ফুঁসছে, সবকিছু যেহেতু নিজেই করবি, আমাদেরকে বিয়েতে আমন্ত্রণ করে নিয়ে এসেছিস। পাশ থেকে যে হোক বুঝিয়ে যাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে। সুগার পছন্দ করা সঙ্গীতের লেহেঙ্গাটাই এই মুহূর্তে জিমিন শরীরে জড়িয়ে আছে। একদম পারফেক্ট ভাবে শরীরে মানিয়েছে জিমিনের। নিজের সাজসজ্জা শেষ করে তের রুমে গিয়ে একটু অবাক হয়। তে নিজের মতো করে ঘুমাচ্ছে। দেখে মনেই হচ্ছে না এই মেয়ের বিয়ে। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। বিষয়টা এমনই প্রায়। কয়টা বাজে এই মেয়ে দেখেছে। দ্রুত পায়ে গিয়ে তেকে ডাকতে লাগলো, এই তে, তে কি করছিসটা কি? আরে তোকে ডাকছে তো কখন থেকে। নিচে চল, কখন রেডি হবি আর কখনই বা মেহেদি পরবি? আর এত আওয়াজে কিভাবে তোর ঘুম হচ্ছে? আশ্চর্য মেয়ে তো। তে ঘুম ঘুম কণ্ঠে এভাবেই বলতে লাগলো, গিয়ে কি করব? আমার জন্য তো ড্রেসই নিয়ে আসেনি ওই লোকটা। কি বলছিস? ভাইয়া এখনো ফিরেনি অফিস থেকে? আল্লাহ, তোদের দুইটাকে কি করা যায় বলতো? মাথায় কি চলে তোদের? কথাটা বলা মাত্রই জিসু রুমে ঢুকে তেকে বলতে লাগলো, ভাইয়া ফিরেছে। তে হোক চুকিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, আমার জন্য সবকিছু এনেছে? সেটা দেখিনি তো। তের মুখটা সঙ্গে সঙ্গে আবার কালচে হয়ে যায়। এই কারণেই বাবা বলেছিল তোকে আগেই নিয়ে আসতে, শুনলি কই? আরে ভাইয়া তো কাজের চাপেই ভুলে গেছে। এটা তো হতেই পারে, স্বাভাবিক, তাই না? কিন্তু এখন কি হবে? এত কম সময়ের মধ্যে কি করব? জিমিনের কথা শেষ হতেই রুমের দরজায় কেউ করাঘাত করে বলল, ম্যাম আসতে পারি? সবাই সেদিকে দৃষ্টি ফেললো। মধ্যবয়সী দুজন মহিলা হাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। পরনের জামা দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশি কালচারের হবে। জিমিন প্রশ্ন করলো, আপনারা কারা? স্যার পাঠিয়েছেন এগুলো ম্যামের জন্য। কথাটা শোনা মাত্রই তে খাট থেকে নেমে দরজার কাছে মহিলাগুলোর কাছে গিয়ে বলল, সত্যি বলছেন? ইয়েস ম্যাম। কথাটা বলে তের দিকে এগুলো এগিয়ে দিল। তে সেগুলো নিয়ে বলল, এত লেট করেছেন কেন আপনারা? নিশ্চয়ই উনি আরো আগেই অর্ডার করেছে। সেটা মোটেও ঠিক করেননি। সরি ম্যাম, স্যার কালকেই অর্ডার করেছিলেন, কিন্তু ফ্লাইটের টাইম আমাদেরটা সকাল 12টায় হয়েছিল, তাই লেট হলো। ঠিক বুঝলাম না, আপনারা কি? ইয়েস ম্যাম, জাপানিজ। আমরা এই দেশেরই মানুষ, তবে এখানে নয়, ওইখানে থাকা হয়। ওইখানেই আমাদের হোম। তে বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, এগুলো ওখান থেকে এসেছে? এত দূর থেকে এগুলো অর্ডার করা? স্যার সবসময় আমাদের মল থেকে নিজের জিনিসপত্র অর্ডার করেন, তবে এটা প্রথমবার হয়েছে যে স্যার মেয়েদের ড্রেস অর্ডার করেছেন। আমাদের মলটি সাধারণত মানুষের জন্য নয়, প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য নাম করা। আপনি দেখুন, প্রবলেম হলে জানাবেন। ধন্যবাদ। তের মনটা যেন উথাল পাতাল শুরু করে দিয়েছে মুহূর্তেই। উনি এতটা ভাবেন আমার জন্য, অথচ আমি ভেবেছিলাম উনি ভুলে গিয়েছে। ভাবতেই চোখ দুটো ছলছল করে ওঠে। ব্যাগগুলো নিয়ে জিমিনের দিকে দেয়। জিসু জিমিন তো এতক্ষণ শুধু শুনেই যাচ্ছিল আর পরপর অবাক হচ্ছিল। আসলে ভাইয়া সবকিছুতেই আলাদা, নিজের জিনিসগুলোতে একটু বেশি কেয়ারফুল। দূর থেকে দেয়ালে হেলান দিয়ে লাল ফর্সা মুখশ্রীখানাতে এক
পানে তাকিয়ে দেখছে আর মিটি মিটি ঠোঁটের কোণে উজ্জ্বলতা ছড়াচ্ছে। মেহেদি ডিজাইনার একজন মহিলা জিমিনের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, সেটাই পরখ করে চলেছে তখন থেকে। জিমিনের চোখেও কয়েকবার বিষয়টা পড়েছে, চোখাচোখি হতেই দৃষ্টি নামিয়ে নিচ্ছে আর মনে মনে ভাবছে, লোকটা আস্ত একটা বজ্জাত, এভাবে তাকিয়ে আছে কখন থেকে, কি দেখছে? হ্যাঁ, নিজের রূপ দেখাচ্ছে। কারো চোখে বিষয়টা যদি পড়ে যায় তখন কি ভাববে? আশ্চর্য তো। জিমিনের চেহারায় তার মূর্তি ভাব ভেসে ওঠে। সুগার বুঝতে বাকি নেই, নিশ্চয় মেয়েটা মনে মনে তাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। কথাটা ভেবেই সুগা আরেকবার হাসলো, এবার মৃদু হাসি নয়, শব্দহীন হাসি, খিলখিল হাসি যেটাকে বলে। নিজের বউকে সামলে রাখিস, আমি আবার এত শত বুঝি না, নিজের বউ ঠিক থাকলেই চলবে। হঠাৎ কানের কাছে শব্দটা শুনেই সুগা পেছনে তাকায়। জাংকুক কথাটা শেষ করেই নর্মাল মোডে নিজের ফোন দেখতে দেখতে উপরে উঠে চলে গেল। সুগার বোধগম্য হলো না বিষয়টা কি হয়েছে, হঠাৎ করে এটা কেন বলে গেল, হুটহাট কি সব শুনিয়ে দেয়। স্পষ্ট করার জন্য পেছনে ডাকলো, তুই ঠিক কি বলতে চাচ্ছিস? জাংকুক পেছনে না তাকিয়ে উত্তর করলো, বুগামকে চিনিস নিশ্চয়ই। কার কথা বলছিস? বুগামকে? জাংকুক কপাল কুঁচকে বলল, আমার এত শত জেনে লাভ নেই, শুধু যেটুকু বলার বলে দিয়েছি, এবার তোর ব্যাপার, কিভাবে বউকে প্রোটেক্ট করবি তুই জানিস। কথাটা বলতে বলতে জাংকুক নিজের রুম অব্দি গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এসব কি? এসব কথার অর্থ কি? কি বলতে চাইলো জাংকুক? হু ইজ বুগাম? এই বুগাম আবার কে? কিসের ইশারা করলো? প্রশ্নগুলো নিজেই নিজের উপর ছাড়লো সুগা। পাশ থেকে মিঙ্গু বলল, তোকে এমন দেখাচ্ছে কেন রে, কি হয়েছে? সুগা একবার উপরে জাংকুকের রুমের দিকে একবার তাকিয়ে অন্যমনস্ক হয়ে উত্তর দিল, কিছু না। কিন্তু জাংকুক কিসব বলে গেল? ও, জাংকুক ব্রোর কথা ছাড়তো। সুগা এবার নিজের মস্তিষ্কে ফিরে মুখে হাসি নিয়ে বলল, তা প্রেম কেমন চলছে তোর? ইয়ে মানে যিশুর সাথে কথা বলেছিস? কপাল সব আমার কপাল, বুঝলি? বউ হয়েও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি না। তুই তো এখান থেকে দেখতে পাচ্ছিস, আমি তো সেই কখন থেকে পুরো বাড়ি খুঁজে চলেছি, বাট হাওয়া হয়ে গিয়েছে ওই মেয়ে। সুগা একটু শব্দ করে হেসে বলল, এই মেয়ে জাতিটাই এমন, বুঝলি? সবগুলো বুঝেও বুঝে না, না ছুতে দেয় আর না দূরে থাকতে দেয়। চুপ করবি শালা, সবসময় রোমান্টিক মোডে কিভাবে থাকিস? হ্যাঁ, এইদিকে আমি চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছি মুহূর্তে মুহূর্তে, তা এমন ঠাস করে কিভাবে প্রেমে পড়লি ওই যিশুর? সুগা কথাটা বলেই হু হু শব্দে অট্ট হাসিতে ফেটে পড়লো। আহ, চুপ করবি তুই? কোথায় আছে জানলে সেটা বল। তের রুমে আছে হয়তো, দেখে ঠিক করে দিচ্ছে। ও, এই কারণে ওই মেয়ে ওই বন্দিখানায় ঢুকে থাকবে? একটু তো বের হতে পারতো, তাই না? আমাকে না বলে পারলে ওটাকে গিয়ে বল, যা। হ্যাঁ, ডিস্টার্ব করছি এটাই তো বুঝাচ্ছিস। গেলাম আমি, তুই দেখ তোর বউকে। কথাটা বলেই মিঙ্গু চলে গেল। পার্লারের মহিলার কাছে সাজবে না বলে যিশুকে দিয়ে হালকা মেকআপ করিয়েছে, কিন্তু কথা হলো সবকিছু ঠিক থাকলেও জামা পছন্দ হলেও তার ইচ্ছে ছিল লেহেঙ্গা টাইপ কিছু পরবে, অথচ এই লোকটা শুধুমাত্র একটাই লেহেঙ্গা আনিয়েছে, বাকি দুইটা রাউন্ড জামা টাইপের। এগুলোর প্রত্যেকটার দাম কম করে হলেও 1.5 থেকে 2 লক্ষ টাকা করে হবে। খুব সুন্দরভাবে একদম নিখুঁত কাজ করা। লোকটার পছন্দ আছে মানা যায়, কিন্তু বিয়ের সময় সঙ্গীত কিংবা হলুদে এগুলো পরে? কথাটা ভাবছে আর তের বিরক্ত লাগছে। আস্ত একটা বোরিং লোক। ভারী দুটো জিনিস কানের গলায় যে গহনাটা পরবে এমন কোনো সুযোগটাও নেই। জামার গলাটা ঠিক কোথায় বুঝতে পারছেন? গহনাটা পরলে ঠিকভাবে দেখাও যাবে না, এটা পরেই লাভ কি? এক প্রকার বিরক্ত হয়ে যিশুর হাত থেকে সেটা সাইডে রেখে দিয়ে বলতে লাগলো, উনি যেমন চায় তেমনই থাকুক। পেছন থেকে কেউ বলে উঠলো, এই তো বোঝার জন্য ভেরি গুড। আর এতক্ষণ এমন তেজ দেখাচ্ছিলিস কেন রে? যিশুতে পেছনে ঘুরতেই জাংকুককে দেখে একটু হকচকিয়ে ওঠে, ভীত হয়। আপনি এখন কি করছেন এখানে? তোকে বলে আসতে হবে। জাংকুকের কথাটা শেষ হতেই কেউ বলে উঠলো, মাত্র 2 দিন পর তো বিয়েটা হচ্ছে, এখন এমন ঘুরঘুর করে মেয়েটার মাথা না খেলে হয় না তোমার? জাংকুক বিরক্ত কণ্ঠে বলল, উফ বাবা, তোমার কাছে বিয়েটা নতুন, বাট আমার কাছে ওটা পুরাতন। আই মিন 20টা বছর ধরে এই মেয়েটাকে দেখে আসছি। ওকে, বেশি কথা না বলে এখন এখান থেকে যাও। পারবো না। নামজুন বিরক্তি নিয়ে ভেতরে এসে জাংকুকের সামনে দাঁড়িয়ে বলল, যেতে বলেছি না, যাও। বিয়ের আগে এভাবে আর আসবে না যখন তখন, কারো নজরে পড়লে বিষয়টা ভালো দেখাবে না। আবারও মানুষদের কথা তুলে ঠিক করছো না। আমি আমার বউকে দেখতে এসেছি, ব্যাস। নির্লজ্জ বেহায়া কোথাকার, যেতে বলেছি না, যাও। নামজুনের কঠোর কণ্ঠের সাথে আজ তর্ক করতে ইচ্ছে হলো না বলেই কথা না বাড়িয়ে চলে এসেছে, নয়তো কারো কথা পাত্তা দেওয়ার সময় আছে এই ছেলের?
মামুনি তোমার হয়েছে? কথাটা বলে তেকে এমন করে দেখে মুখে হাসি ফুটিয়ে গিয়ে হাত বুলিয়ে দেয় মাথায়। মামুনিকে আজ খুব ভালো দেখাচ্ছে। আর ওই বজ্জাতটা জামা দিয়েছে তোমায়? জিসু পাশ থেকে বলল, হ্যাঁ ভাইয়া তো স্পেশালি জাপান থেকে ড্রেস জুয়েলারি অর্ডার করেছে। নামজুন একবার চোখ বুলিয়ে দেখে বলল, হ্যাঁ সত্যি ভালো লাগছে। আর আমার মামুনিকে সবকিছুতেই মানায়। কথাটা বলে আবারও হাসে নামজুন। বেশি রাত করো না, চট করে গিয়ে হাতের রংটা পরে নাও, যাও। তে একটু লজ্জা পেয়ে মাথা নত করে সম্মতি জানায়। মা বাবাকে দেখে জিমিন দ্রুত পায়ে যেটুকু মেহেদি পরা হয়েছে সেটা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। তারপর জিমিন তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল, আমাকে তো ভুলেই গিয়েছিস দেখছি। এই দুদিন ধরে এখানে আসার পর একবারও কল দিয়েছিলি? প্রহর গুনতে গুনতে আমার তো হাড়গোড়ের অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে রে। জিমিনের এই কণ্ঠ শুনে বুঝতে বাকি নেই এটা তার মামাতো ভাই বুগান ছাড়া আর কেউ নয়। 2 মাস হলো তাদের বাড়ি এসেছে। কাই ভাইয়ার জায়গাটা নিয়েছে, অবশ্য কাজের কারণেই এসেছে। এত বছর ইতালিতে ছিল, হুট করেই দেশে ফেরার ডিসিশন নিয়েছে। জিমিনের কাছে লোকটাকে এতটাও পছন্দ নয়, বিনা কারণে। তবে জিমিন খেয়াল করেছে অযথাই বুগান তার সাথে কথা বলার সুযোগ খোঁজে। বিষয়টা জিমিনের চোখ এড়াতে পারেনি। মাকে ছেড়ে দিয়ে এবার বুগামের সামনে গিয়ে বলল, এমা কি বলছেন ভাইয়া? আসলে কদিন ধরে একটু ব্যস্ততায় কাটছে, তাই কল দিতে পারিনি। তা আমি কল দিলেও কয়বার উঠিয়েছিস? আসলে খেয়াল করিনি ভাইয়া। বুগাম একটু হেসে বলল, ওকে নো প্রবলেম। তা তোর ওই হাজবেন্ড, আই মিন এক্স হাজবেন্ড হবে কিছুদিন পর, ওটা কোথায়? আমিও দেখতে চাই যে তোকেও রিজেক্ট করেছে তার ফেসটুকু। জিমিনের কাছে কথাটা ভালো লাগেনি। এক্স হাজবেন্ড কখন হলো? এখনো তো হয়নি। তাহলে এই ওয়ার্ডটা কেন শুরুতে যোগ করলো? কি হলো বল? ঠিক আছে আমি খুঁজে নিচ্ছি। কথাটা বলেই বুগাম চারদিকে চোখ বুলাতে বুলাতে এদিক ওদিক হাঁটতে থাকে। জিমিনের মা বাবাকে দেখে সুগা একটু কাচুমাচু শুরু করলো। আসলে সবাই বিষয়টা জেনে যাওয়ার পর কারো সাথে তেমন কথা বলেনি সুগা। কি বা বলবে? বলার মতো কিছু আছে নাকি? কিন্তু আজ বলতে চাচ্ছে, কারণ সে তার বউকে আর ওই বাড়িতে রাখতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে তার কাছে। সবটা প্রকাশ করার পর বউকে দূরে রাখার প্রশ্নই ওঠে না আর। সুগা ধীর পায়ে এগিয়ে গিয়ে সংকানের সামনে দাঁড়িয়ে নিম্ন গলায় বলল, বাবা কেমন আছেন? তিনি সুগার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, এতদিন পর এই বাবাকে মনে পড়েছে? আমি তো কিছু বলিনি তোমাকে, উল্টো আমি কৃতজ্ঞ তোমার প্রতি যে আমার মেয়েটার সম্মানটা বাঁচিয়েছো। কিন্তু আমি তো তোমার কাছ থেকে আগেই বাবার স্থানটা পেয়েছিলাম। তাহলে কিসের এত সংকোচ ছিল? সংকানে ঠোঁটের নিচে কাটা দাগটা লক্ষ্য করে সুগা একটু বিচলিত হয়ে বলল, বাবা কিছু হয়েছে? এখানে কিভাবে ব্যথা পেয়েছেন? আসলে তেমন কিছু না, একটু লেগে কেটে গিয়েছে, কিভাবে খেয়াল করিনি। তাই বলে এতটা? আচ্ছা এসব ছাড়ো, কেমন আছো এমনিতে? ভুলে গিয়েছো সেটা তো বাদ দিলাম, তবে তোমাকে নিয়ে একটু কথা বলতাম। হ্যাঁ বলুন না। পাশ থেকে জিমিনের মা বলল, তোমার ভাই এখন কোথায় আছে আমাকে একটু বলবে? বাড়িতেই আছে তো? হ্যাঁ জাঙ্কুক তো রুমই আছে, কিছু প্রয়োজন? জিমিনের মা আর কথা না বাড়িয়ে উপরের দিকে চলে গেল। হ্যাঁ বাবা কি যেন বলছিলেন? কথাটা এখন না বললেও হতো, তবে বলে যখন দিয়েছি শেষ করিয়ে যাই। বলছিলাম তোমার আর জিমিনের ডিভোর্স নিয়ে। আমি জানি আরো আগেই ডিভোর্স চেয়েছো তুমি আমার মেয়ের কাছ থেকে, তোমার বাবার কারণে আটকে আছে। আমিও আমার মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চাই, তাই আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমিও ভেবে ফেলেছি। বিয়েটা শেষ হোক, আমি তোমার বাবার সাথে কথা বলে সবটা বুঝিয়ে বলবো। তাছাড়া আমার মেয়েও নিশ্চয়ই এইসব নিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছে। মুখে না বললেও আমার বোঝার ক্ষমতা আছে সুগা। তোমাদের দুজনকে তো আর বাধ্য করে সংসার করাতে পারবো না, তাই যত দ্রুত সম্ভব সম্পর্কটার ইতি টেনে নতুন জীবন দিতে চাচ্ছি। প্রতিটা কথা সুগার ঠিক বুকে গিয়ে আঘাত হানছে। মোটেও এই মুহূর্তে এসব শোনার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু নতুন জীবন বলতে ঠিক কি বোঝাতে চাচ্ছে সেটা একটু হলেও আন্দাজ করলো। আবারও প্রশ্ন করলো, আপনি কি ওর বিয়ে দেওয়ার কথা ভাবছেন? তুমি ঠিক ধরেছো, আমার বড় বোনের ছেলে বোগামকে তো চেনোই, ওর সাথে প্রস্তাব করেছে। আসলে বোগামও এটাতে মত দিয়েছে, তাই আমিও আর বাধা দেখছি না। আমার মেয়ে সুখী হলে আমি শান্তি। ঠিক বা পাশটায় হালকা চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এইসব শোনার পরে যা কিছু বুঝিয়ে বলার মতো ছিল সবটা যেন গুলিয়ে ফেলেছে সুগা। মুখ দিয়ে আর একটা শব্দ পর্যন্ত আসছে না, শুধু চুপ করে তাকিয়ে রইল একটু দূরে থাকা জিমিনের দিকে। কি বলেছি বুঝেছো? তুমিও জিমিনের খারাপ চাও না, সেটা আমিও জানি সুগা, তাই দেরি করতে চাচ্ছি না। কথা শেষ হতেই সুগা আর এক মুহূর্ত জায়গায় দাঁড়িয়ে থাকতে পারলো না।
হনহন পায়ে জায়গা ছেড়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ম্যাম, নামটা যেন কি আপনার হবু হাজবেন্ডের? ডিজাইনার মহিলাটার কথাটা কর্ণপাত হতেই তে যেন লাল হয়ে যাচ্ছে। কারো মুখে নিজের হাজবেন্ড শব্দটা যেন অনেক লজ্জার একটা বিষয় হয়ে গেল এই মুহূর্তে তের কাছে। বলবেন প্লিজ ম্যাম? জাংকুক। ফুল নেম বলুন ম্যাম। ওনার ফুল নেমটা তো আমি জানি না, কিভাবে বলবো এখন? না বলতে পারলে তো একটা লজ্জার বিষয় হয়ে যাবে মনে হচ্ছে এখন। পাশ থেকে জাংকুক হুট করে কোথা থেকে এসে বলল, তোর দেখছি লজ্জা শরমের কিছুই নেই, হাজবেন্ডের নাম মুখে নিতে তোর লজ্জা করলো না রে? তে কপাল কুঁচকে সেই দিকে তাকায়। ইচ্ছে করে কদিন ধরে এই লোকটা এমন ভাবে পিছিয়ে লেগেছে মনে হচ্ছে আমি ওনার হাতের কোনো বস্তু, যেটাকে উনি নিজের মতো করে বলতে পারবেন। এভাবে তাকিয়ে আছিস কেন? পাশ থেকে কেউ একজন বলল, এই যে তুমি একটু দূরে থাকো আপাতত। বিয়েটা এক বাড়িতে হচ্ছে দেখে যখন তখন আসতে পারো না বউর সামনে। সব সময় নিজেকে ওভার স্মার্ট ভাবা ঠিক কাজ নয়, এটা বিয়ে বাড়ি, ফেলনা নয়। কথাটা জাংকুকের কান অব্দি আসতে হাত দুটোর শিরা উপশিরাগুলো ভেসে উঠল নীলচে হয়ে। তার মধ্যে কোথা থেকে আয়ু এসে বলে উঠলেন, দেখলে তো কি বললো? বলেছিলাম তোমার এসব ন্যাকামো আমার মেয়ের জন্য বিপদ হবে সমাজের সামনে। জাংকুক নিজেকে কন্ট্রোল করার যথেষ্ট চেষ্টা চালিয়ে এবার আয়ুর দিকে ফিরে তাকায়। এভাবে কি দেখছো? ভুল বলেছি কি? ভুল সময়ে ভুল মানুষটিকে বলেছেন। কথাটা শেষ করে জাংকুক তের দিকে তাকিয়ে বলল, আমার রুমে আসবি 5 মিনিটের মধ্যে। একদম নাতে, এই ছেলে পাগল হয়ে গেছো? দেখছো না বাড়ি ভর্তি মানুষ, এভাবে হুট করে যখন তখন কথা বলতে পারো না। জাংকুক কথা না বাড়িয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে ইউনোর কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু একটা বলে, যেটা বোঝার উপায় হলো না তের এত দূর থেকে। এর মধ্যে প্রায় অনেকটা সময় কেটে যায়। জাংকুক নিজ বারান্দায় কাচের টেবিলটার উপর দুটো বিয়ারের বোতল রাখে। একটা হাতে নিয়ে এই পর্যন্ত 10 গ্লাসের মতো গিলেছে এগুলো। চোখ দুটো ভীষণ জ্বলছে, বারান্দার লাইটটা অফ মুড। হালকা চাঁদের আলোতেই বসে বসে এসব গিলছে। হঠাৎ হাতের মুঠোর বোতলটা ছুঁড়ে ফেলে নিচে, তবুও রাগ যেন কমছে না, ভেতরে যেন অগ্নিদগ্ধ হচ্ছে। নিচ থেকে ভাঙা বোতলের এক অংশ হাতে নিয়ে এটার দিকে তাকিয়ে একবার বাঁকা হাসে। পরিহিত শার্টের উপর থেকে বোতাম দুইটা এক হাতে ছাড়িয়ে ডান হাতে ধরে রাখা কাঁচটা দিয়ে বুকের বাঁ পাশটায় পরপর খুব ধীর গতিতে আঁক টানতে থাকে। মুখে বেপরোয়া হাসি, চোখ বেয়ে স্বগতিতে জল গড়াচ্ছে। এই কন্ট্রোললেস রাগের তাপমাত্রা যে বেগতিক হয়ে আছে সেটা বোঝাই যাচ্ছে। মিনিটের কাছাকাছি হতে চলল, জাংকুকের হাত থামছে না নিজেকে আঘাত করা থেকে। মুখ থেকে দুটো শব্দ দাঁত চেপে প্রকাশ করে, এই হার্ট আমি চাইনি, যেটা নিজের জন্য নয় অন্যের জন্য আবেগবোধ হবে। এই হৃদয় আমি চাইনি, যেটা অন্যের দেখার তীব্র ইচ্ছা জাগবে। এই দুর্বলতা আমি চাইনি, যার কারণে নিজেকে কন্ট্রোল করতে হবে। শব্দগুলো বলা শেষ করে এবার ভাঙা কাচের টুকরোটা নিজের মুখের সামনে ধরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে। মুখ থেকে গড়গড়িয়ে রক্ত রঞ্জিত হচ্ছে, অথচ জাংকুকের সেই দিকে কোনো খেয়ালই নেই। উল্টো আরো দুটি শব্দ উচ্চারণ করলো, এই কণ্ঠ দিয়ে কি বারবার ডাকি তাই না? এই কণ্ঠস্বর আমার চাই না, বেহায়া হার্টবিট আমার চাই না। কথাটা বলে নিজের গলার দিকে কাজটা এগোতে কানে চিৎকারের শব্দ ভেসে ওঠে। গুঞ্জনের শব্দ চারিদিক থেকে ভেসে আসছে জাংকুকের কানে। এতেই যেন জাংকুকের শান্তি মিলছে সামান্য। তাই তো হাত থেকে ভাঙা